ওয়েলকাম টু স্টাডি সায়েন্স। আমি তুষার। আজকে ভিডিও আমরা আলোচনা করব যে মানি অ্যান্ড ব্যাংকিং এমসিকিউ। ঠিক আছে, 80+ এমসিকিউ আছে উইথ এক্সপ্লেনেশনস। দেখো, এই মানি অ্যান্ড ব্যাংকিং এমসিকিউ মানে এই যে চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্ট্যান্ট, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসির যে কোনো স্টেট লেভেলের যে কোনো এক্সামিনেশান, তুমি যদি সেন্ট্রাল লেভেলে কোনো এক্সামিনেশান দাও, এখান থেকে কোশ্চেন কিন্তু আসেই। ইভেন যদি কেউ নর্মাল যে স্টেট লেভেল এক্সাম দেয় সেখানে অর্থনৈতিক পার্টটা অত বেশি থাকে না, কিন্তু যে বেসিক থাকে তার থেকে সবথেকে বেশি যদি কোশ্চেন আসে মানি অ্যান্ড ব্যাংকিং থেকে দেয়। ওকে, সো এখানে যে 80+ কোশ্চেন আছে সব হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, বিভিন্ন এক্সামে, যেমন ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, মেন্সের কোশ্চেন পেপার থেকে, এবং অনেক সিজিএল বা সেন্ট্রাল লেভেল যে এক্সামিনেশন যেগুলো হয়েছে তার থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, বারবার আসা যে কোশ্চেনগুলোকে আমি চেষ্টা করেছি যে এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো মোটামুটি আমার যে 84 এখানে কোশ্চেন আছে, যে যতগুলো আমার কোশ্চেন আসার মতো বারবার এসেছে সেই কোশ্চেনগুলো আমি ডিসকাস করে এমন একটা কম্প্যাক্ট প্যাকেজ আমি করতে চাই, যে চেয়েছি এই ভিডিওর মাধ্যমে যে এটা দেখার পরে এই যে মানি অ্যান্ড ব্যাংকিংয়ের থেকে আর কোনো কোশ্চেন আর অজানা থাকবে না। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি যেগুলো কোশ্চেন যারা নতুন একেবারে কোনো কিছু জানোই না এই চ্যাপ্টার সম্পর্কে, তারাও যদি দেখে তারাও অনেক কিছু শিখতে পারবে, বিকজ আমি কোশ্চেনের সাথে সাথে আমি কিছু ডিসক্রিপশন এক্সপ্লেনেশনও করে দেবো। ওকে, সো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে? দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ আ শেয়ার হোল্ডার্স ব্যাঙ্ক, আর গভর্নমেন্ট ওন ব্যাঙ্ক, আর পার্টলি প্রাইভেট অ্যান্ড পার্টলি স্টেট ওন ব্যাঙ্ক, না শিডিউল ব্যাঙ্ক? সো আমরা জানি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে একটা গভর্নমেন্ট ব্যাঙ্ক। সো এখানে অপশন হয়ে যাবে অপশন বি অ্যান্সার। ব্যাঙ্ক রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ, ব্যাঙ্ক রেটটা কি? ক্রেডিট কন্ট্রোল, না রিডিউসিং ডেফিসিট ফিনান্সিং, রিডিউসিং ফিসকাল ডেফিসিট, না ইনক্রিজিং ট্যাক্স রেভিনিউ? সো ব্যাঙ্ক রেট হচ্ছে একটা ক্রেডিট কন্ট্রোল। ওকে, সো ব্যাঙ্ক রেট হচ্ছে ক্রেডিট কন্ট্রোল একটা টুল। সো ব্যাঙ্ক রেট ইজ দ্য ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ দ্য ন্যাশনাল ব্যাঙ্কস লেন্ডস মানি টু দ্য ডোমেস্টিক ব্যাঙ্ক। অর্থাৎ আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক রেটটা হচ্ছে আসলে যে আরবিআই, ঠিক আছে, যে রেটে অন্য অন্য কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে লোন দেয় তাকে আমরা কি বলবো? ব্যাঙ্ক রেট। ওকে, ভেরি শর্ট টার্ম লোন যেগুলো দেওয়া হয়। ওকে, নেক্সট। ইন ইন্ডিয়া 14 মেজর কমার্শিয়াল ব্যাঙ্কস আর ন্যাশনালাইজ ইন দ্য ইয়ার অফ, কত সালে হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার কোশ্চেন অনেক এক্সামে দিয়েছে এটা। ওকে, সো ন্যাশনালাইজ করা হয়েছিল কমার্শিয়াল ব্যাঙ্কস 14টা ব্যাঙ্ক কমার্শিয়ালাইজ করা হয়েছিল কোন ইয়ারে? অপশান সি, 1969 সালে। নেক্সট, ইন অর্ডার টু কন্ট্রোল ইনফ্লেশনারি প্রাইস রাইজ, রিজার্ভ ব্যাঙ্ক ডিরেক্টস ব্যাঙ্কস টু। ওকে, এখানে মানে হচ্ছে যে ইনফ্লেশন, ঠিক আছে, মুদ্রাস্ফীতি ঘটে, সেটা যখন বেড়ে যায়, মুদ্রাস্ফীতি যখন বাড়ে তখন হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক কী করে? ডিরেক্টস ব্যাঙ্ক টু কী করে? রিডিউস রেটস অফ ইন্টারেস্ট অফ ক্রেডিট, মানে হচ্ছে ক্রেডিট কি যে রেটটা তার ক্রেডিট রেটটা কি রিডিউস করে, নাকি রিডিউস স্ট্যাটুটরি লিকুইড রেশিও এসএলআরকে রিডিউস করে, নাকি ইনক্রিজ ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআরকে ক্যাশ রিজার্ভ রেশিওকে বাড়ায়, নাকি বাই বন্ডস ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট, নাকি মার্কেট থেকে ওই যে বন্ডস বাই করে, কেনে? সো অপশান এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ইনক্রিজ ক্যাশ রিজার্ভ রেশিও। যখন আমাদের ইনফ্লেশন বেড়ে যায় তখন আরবিআই কী করতে পারে? যে ক্যাশ রিজার্ভ রেশিওটা সেটা বাড়িয়ে দেয়। ওকে, ক্যাশ রিজার্ভ রেশিওটা কি? সিআরআর হচ্ছে is a percentage of bank's total deposit that lends to maintain a liquid cash। অর্থাৎ সব ব্যাংকে চালানোর জন্য এটা আরবিআইয়ের যে রুল অনুযায়ী সব ব্যাংকে কী করতে হবে? সিআরআর রাখতে হবে। সিআরআর মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাকে মেনটেন করতে হয় সব ব্যাংকে, যেটা সেটা তারা লোনও দিতে পারবে না, সেটা তারা লিকুইড মানি হিসাবে রেখে দিতে হবে নির্দিষ্ট অ্যামাউন্ট, তাকেই বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। ঠিক আছে, এখান থেকে কোনো রকম তারা লোনও পাবে না, অত প্রফিটও পাচ্ছে না। ওকে, Number 5, the credit cooperative institution at the village level is called। So credit cooperative institution village level এ কি বলা হয়? তাকে বলা হয় প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি। তা প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিটা কি? দেখো, প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি হেল্পস দ্য ফার্মার্স টু ক্রেডিট ফর এগ্রিকালচার, অর্থাৎ কৃষকদের এটা হেল্প হয় কী জন্য? ওখান থেকে তারা লোন নিতে পারে, ঠিক আছে, শর্ট টার্মের জন্য। আর মিডিয়াম টার্ম পারপাসেস, শর্ট টার্ম আর মিডিয়াম টার্ম পারপাসের জন্য কৃষকরা এই যে প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি থেকে লোন নিতে পারে। ওকে,
টার্ম লোন ফর এক্সপেনশন অফ ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া ইজ মেইনলি প্রোভাইডেড বাই, যে টার্ম লোন দেওয়া হয় ইন্ডাস্ট্রিজকে, ঠিক আছে, তাই সেটা কোন ব্যাংক দেয়? ডেভেলপমেন্ট ব্যাংক। অর্থাৎ যে যে এক্সপ্যানশন মানে ইন্ডাস্ট্রিজকে বাড়ানোর জন্য যে মেইনলি যে লোন প্রোভাইড করা হয় সেটা ডেভেলপমেন্ট ব্যাংকস থেকে দেওয়া হয়। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইজ অ্যাভেলেবল ফ্রম, দেখো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট কোথা থেকে দেওয়া হয়? IDBI, IFCI, SFCS, all of the above. So industrial credit is available from অপশান ডি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ, মানে IDBI থেকে দেওয়া হয়, IFCI থেকে দেওয়া হয়, SFCS। এবার আমরা তো জানি IDBI মানে কি, এবার রেখে দেখে নিই IFCI মানে কি। IFCI হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, যেটা এস্টাবলিশ হয়েছিল 5 জুলাই 1948 সালে। আর SFC কি? SFC হচ্ছে ফিনান্স কর্পোরেশন, ঠিক আছে, স্টেট ফিনান্স কর্পোরেশন এর SFCর ফুল ফর্ম। ওকে, নেক্সট, দ্য এক্সিম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে, ডিলস উইথ, এক্সিম ব্যাঙ্কের কাজ কি? দেখো এক্সিম ব্যাঙ্ক করে এক্সপোর্ট ইম্পোর্টকে আমরা মেনটেন যে করে এক্সিম ব্যাঙ্ক, ঠিক আছে, এক্সপোর্ট কে মনে রাখতে পারো এক্সিম ব্যাঙ্ক থেকে। দেখো আরটা ট্রিক্স আছে, এক্সিম হচ্ছে এক্সপোর্ট, এখান থেকে মনে রাখবো এক্সপোর্ট, আর হচ্ছে ইম্পোর্ট, ঠিক আছে, এক্সপোর্ট আর ইম্পোর্টকে যে মেনটেন করে, ঠিক আছে, এক্সিম ব্যাঙ্ক হেল্প করে। সো দ্য এক্সিম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিলস উইথ option C, the exports and imports of India. Okay, the SEBI was given statutory recognition in 1992 on the recommendation of, the SEBI, ঠিক আছে, যে স্ট্যাটুটরি রেকগনিশন দিয়েছিল 1992 সালে, কার রেকমেন্ডেশনে, কোন কমিটির রেকমেন্ডেশনে, ঠিক আছে, স্ট্যাটুটরি রেকগনিশন দিয়েছিল? দ্য চক্রবর্তী কমিশন, দ্য চিল্লা কমিশন, দ্য টেন্ডুলকার কমিশন, না নাসিরওয়ালান কমিশন? সো অপশান ডি, নাসিমান কমিশন। ওকে, সিডবি কি? সিডবি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সিডবি? ফুল ফর্ম, সিডবি মানে হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখো ভিডিওটা অনেকটা একটু বড় হয়েছে, ঠিক আছে, বড় হবে আরও। সো কিন্তু এর মধ্যে যে ইনফরমেশন, যে কোশ্চেনগুলোকে দিয়েছি না, যে মোস্ট ইম্পর্টেন্ট VBI কোশ্চেন কিন্তু আমি দিয়েছি, এই কোশ্চেন দেখলে, ঠিক আছে, এই যে চ্যাপ্টার থেকে আর কোনো রকম প্রবলেম থাকবে না। ওকে, সো ধৈর্য ধরে দেখো, এবং যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি, নতুন যারা ভিজিটার, তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। সো নেক্সট কি আছে? ইফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়ান্টস টু ব্লক or hinder the capital outflow and contains the currency depreciation, which among the following will be the most possible action? দেখো যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি ব্লক করতে চায়, ঠিক আছে, ব্লক ক্যাপিটাল আউটফ্লোকে যদি কম করতে চাই, যে কারেন্সি ডেপ্রিসিয়েশন যেহেতু হচ্ছে, তাকে হুইচ অ্যামং দ্য ফলোইং উইল বি দ্য মোস্ট পসিবল অ্যাকশন? তাহলে ইনক্রিজ ইন্টারেস্ট রেট, মানে বেসিক্যালি বলতে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক যদি ক্যাপিটাল আউটফ্লো মানে হচ্ছে যে বাজারে যে ক্যাপিটাল আছে, ঠিক আছে, টাকা যে ঘুরে বেড়াচ্ছে লিকুইড মানি, সেগুলো যদি কম করতে চায় তাহলে কী করবে? ইনক্রিজ করবে। কী করবে? ইনক্রিজ ইন্টারেস্ট রেট। যদি RBI যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেয়, অর্থাৎ তাহলে কী হবে? যে ব্যাঙ্ক লোন দেবে কি তাদের ইন্টারেস্ট রেটকে বাড়াতে হবে। সো ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে কি মানুষজন বেশি ওখান থেকে লোন নেবে না, আর যদি মানুষজন বেশি লোন না নেয় তাহলে কি ওই যে বাজারে যে মার্কেটে লিকুইড মানিটা কম আসবে, ঠিক আছে। If the Reserve Bank of India wants to increase the cash reserves of commercial banks, which among the following would be the most probable step taken by it? দেখো, সো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি চাই বিভিন্ন ক্যাশ রিজার্ভসকে বাড়াতে কমার্শিয়াল ব্যাঙ্কসের, তাহলে কী করবে? তাহলে হচ্ছে রিলিজ গোল্ড ফ্রম ইস রিজার্ভ, মানে গোল্ডকে রিলিজ করে দেবে। সো এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হবে অ্যান্সার হবে বাই বন্ডস ফ্রম দ্য ওপেন মার্কেট। সো ওপেন মার্কেটে যে গভর্নমেন্ট সিকিউরিটিস বা আদার ব্যাঙ্কস যেগুলো হচ্ছে বন্ড ইস্যু করে সেইগুলো সে কিনে নেবে, ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ RBI? এই অপশনগুলোর মধ্যে কোনটি RBI-এর ফাংশন না, RBI-এর কাজ না? টু অ্যাসিওর রেসপন্সিবিলিটি অফ মিটিংস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অর রিজনেবল ডিমান্ডস ফর অ্যাকোমোডেশন, এটা RBI করে, ঠিক আছে। টু হোল্ড ক্যাশ রিজার্ভস কমার্শিয়াল ব্যাঙ্কস, এটাও RBI করে। টু অ্যাজিউম রেসপন্সিবিলিটি অফ দ্য ব্যাঙ্কিং অপারেশন অফ দ্য গভর্নমেন্ট, বিভিন্ন ক্ষেত্রে যে রেসপন্সিবিলিটি আছে ব্যাঙ্কিং অপারেশনের ক্ষেত্রে এটাও সে মেনটেন করে। টু হচ্ছে অ্যাসিওর
রেসপন্সিবিলিটি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ ডাটা রিলেটেড টু ম্যাক্রো ইকোনমি ইন্ডিয়া দের যে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালিসিস করে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করার জন্য কিন্তু আরবিআই করে না, এটা আরবিআইয়ের কাজ নয়। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস কারা করে, ঠিক আছে, এর জন্য সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন আছে, ওকে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, এটা আরবিআই করে না। তো অপশন ডি অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ওয়ার্ক অফ আরবিআই, এখানে বলছে কোনটা আরবিআইয়ের কাজ না। ব্যাংকার্স অফ দ্য ব্যাংক, অফকোর্স সব ব্যাংকের ব্যাংক হচ্ছে আরবিআই, ঠিক আছে। ক্রেডিট কন্ট্রোলার, ক্রেডিট কন্ট্রোল করে, অবশ্যই এটাও করে। কাস্টোডিয়ান অফ দ্য ফরেন কারেন্সি কাস্টোডিয়ান, এখানে রিজার্ভ করে, এটাও আরবিআই করে। আর অ্যালোকেটিং ফান্ডস ডিরেক্টলি টু দ্য ফার্মার্স ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, যে আমাদের কৃষকদের ডিরেক্টলি যে লোনটা কিন্তু আরবিআই দিতে আসে না, বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরের মাধ্যমে সেগুলো দেওয়া হয়। সো এটা হচ্ছে আরবিআইয়ের কাজ না। সো অ্যান্সার হয়ে যাবে অ্যালোকেটিং ফান্ডস ডিরেক্টলি টু দ্য ফার্মার্স এগ্রিকালচার, অপশন ডি। ওকে, দেখো অ্যালোকেটিং হচ্ছে মানি টু ফার্মার্স এগ্রিকালচার, এটা কিন্তু রেসপন্সিবিলিটি অফ দ্য নাবার্ড, এটা নাবার্ড করে, ঠিক আছে, এটা আরবিআই করে না। আরবিআই রিভিশন অফ রেপো অ্যান্ড রিভার্স রেপো রেট বাই 10 বেসিস পয়েন্ট, যেটা রিভাইজ করে হুইচ অ্যামং দ্য ফ্র্যাকশনস, এটা জেনে রাখো যে আরবিআই যে রেপো রেট আর রিভার্স রেপো রেট, ঠিক আছে, আর যে 10 বেসিস পয়েন্টসে যেটা চেঞ্জ হয়, ঠিক আছে, কোন ফ্র্যাকশানে করে, সেটা হচ্ছে অপশন ডি 0.10%। হু ওয়ার্কস অ্যাজ আরবিআই এজেন্ট অ্যাট প্লেসেস হোয়ার ইট হ্যাজ নো অফিস অফ ইটস ওন, যদি, ঠিক আছে, আরবিআই এজেন্ট থাকে, কোনো জায়গায় এজেন্ট না থাকে, ঠিক আছে, তাহলে তার পরিবর্তে কে কাজ করবে। যেমন প্রেসিডেন্ট যখন অনুপস্থিত থাকে তার পরিবর্তে কি ভাইস প্রেসিডেন্ট তার কার্যভার দেখাশোনা করে, তেমন আরবিআই কোনো জায়গায় যদি প্রেজেন্ট না থাকে সেই জায়গায় কে কাজ করবে তার হয়ে, ওকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওকে, স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া, এটা হচ্ছে গভর্নমেন্ট ওন ব্যাঙ্ক, ঠিক আছে। সো এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইয়ের অনুপস্থিতিতে দায়িত্বভার সামলাবে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড আ ব্যাংকার্স চেক, দেখো ডিমান্ড ড্রাফটকে বলা হচ্ছে দ্য ব্যাংকার্স চেক, ওকে। দ্য মার্কেট ফর ট্রানজাকশন অফ গভর্নমেন্ট সিকিউরিটিস ইজ কল্ড, যেখানে যে গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো যে বন্ডস ইস্যু করে গভর্নমেন্ট, যখন টাকা লাগে আরবিআই থেকে যে টাকা নেয়, বিভিন্ন বন্ডস ইস্যু করে গভর্নমেন্ট, ঠিক আছে, সেই যে মার্কেটটাকে আমরা কি বলবো, গিল্ট এজ মার্কেট, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিস মার্কেট, কল মানি মার্কেট, না নান অফ দিস, এটাকে বলবো হচ্ছে গিল্ট এজ মার্কেট, ঠিক আছে। মানে হচ্ছে বিভিন্ন যে গভর্নমেন্ট গিল্ট এজ মার্কেটটা কি, মার্কেট গভর্নমেন্ট সিকিউরিটিস কোয়ান্টেড বাই দ্য গভর্নমেন্ট, সো ইনক্লুডিং ট্রেজারি বিলস অ্যান্ড বন্ডস, যেগুলো গভর্নমেন্টের বন্ড থাকে সেটা আরবিআইকে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা নেয়, ওকে। হোয়েন ওয়াজ এক্সিম ব্যাঙ্ক অফ এক্সপোর্ট, এক্সিম ব্যাঙ্ক হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক, কবে সেট আপ হয়, কত সালে, সেটা হচ্ছে অপশন বি 1982 সালে, ঠিক আছে। হেডকোয়ার্টার কোথায় আছে এক্সিম ব্যাঙ্কের, মুম্বাই। সো হু ইস্যুস 1 রুপি নোটস ইন ইন্ডিয়া, কে ইস্যু করে এক টাকার নোট, দেখো সব নোট যেগুলো আছে এক্সেপ্ট 1 রুপি নোট সেটা আরবিআই করে, ঠিক আছে, বাট 1 রুপি নোট ইস্যু করে হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে কিন্তু 1 টাকার নোট দেওয়া হয়, ওকে। সো 1 রুপি নোটস আর প্রিন্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স while other notes are printed by RBI, okay. When was RBI established, most important question সবার জানা উচিত। সো আরবিআই কবে স্টাবলিশ হয়েছিল, 1935 সালে, হ্যাঁ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাবলিশ হয়েছিল। দেখো কত তখন হচ্ছে তখন ক্যাপিটাল কত ছিল, 5 কোটি। সো 5 কোটি টাকা নিয়ে ফার্স্টে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাবলিশ হয়েছিল 1935 সালে। দেখো এখানে বলছে 22 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট কারেক্ট, কোন সেন্টেন্সটা কারেক্ট না এখানে। আরবিআই ওয়াজ ন্যাশনালাইজ অন জানুয়ারি 1935, এটা হচ্ছে ঠিক, এটা জানি এখনই পড়লাম। আরবিআই হেডকোয়ার্টার ইন দিল্লি, আরবিআই হেডকোয়ার্টারকে দিল্লি, না এটাই ভুল, আরবিআই হেডকোয়ার্টার দিল্লি না, আরবিআই হেডকোয়ার্টার হচ্ছে কোথায় আছে, মুম্বাই আছে, ওকে। অন হুইচ কমিশনস রিকমেন্ডেশনস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ স্টাবলিশ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন কমিটির রিকমেন্ডেশনে তৈরি হয়েছিল, অ্যান্সার কী হবে, হিল্টন ইয়ং কমিশন। সো হিল্টন ইয়ং কমিশনের রেকমেন্ডেশনে আরবিআই তৈরি হয়েছিল, ওকে। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্রম ইন্ডিয়ান অরিজিন,
দেখো ফার্স্ট গভর্নর ছিল হচ্ছে সিডি দেশমুখ, ইন্ডিয়ান অরিজিন, মানে বুঝতে পারছো ইন্ডিয়ান বংশোদ্ভূত, ভারতীয় বংশোদ্ভূত ফার্স্ট গভর্নর ছিল হচ্ছে সিডি দেশমুখ। আদারওয়াইজ আমাদের যে আরবিআইয়ের ফার্স্ট গভর্নর যে ছিলেন তিনি হচ্ছেন অসবর্ন স্মিথ, কিন্তু তিনি ছিলেন ইংলিশম্যান, ইংরেজ। ওকে, অসবর্ন স্মিথ। না বলছে নাও হু ডিসাইডস দ্য মনিটারি পলিসি অফ ইন্ডিয়া, মনিটারি পলিসি কে ডিসাইড করে? তাই মনিটারি পলিসি ডিসাইড করে মনিটারি পলিসি কমিটি। ওকে, এই যে মনিটারি পলিসি যে কমিটি আছে এই কমিটিতে 6টা মেম্বার থাকে। ওকে, 6 মেম্বার থাকে, তার মধ্যে 3 অফিসিয়ালস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 3জন থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। ওকে, অ্যান্ড 3জন থাকে হচ্ছে এক্সটার্নাল মেম্বার্স থাকে, ঠিক আছে, নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 3জনকে রেকমেন্ড করে, নমিনেট করে, তারা থাকে। টোটাল থেকে 6 জনের কমিটি। নাবার্ড ওয়াজ স্টাবলিশ ইন দ্য ইয়ার, কোন প্ল্যানে নাবার্ড তৈরি হয়েছিল? দেখো নাবার্ড হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। নাবার্ড স্টাবলিশ হয়েছিল অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য শিবরামন কমিটি 12 জুলাই 1982 সালে। নাবার্ড হচ্ছে 1982 সালে শিবরামন কমিটির রেকমেন্ডেশন তৈরি হয়েছিল, ঠিক আছে, 6 5-year প্ল্যানে। ওকে, সো নাবার্ড স্টাবলিশ ইন দ্য 6 5-year প্ল্যান ইন 1982. Which of the following term is not related to the banking sector? এর মধ্যে যে টার্মটা, কোন টার্মটা ব্যাংকিং সেক্টরের সঙ্গে রিলেটেড না? অপশান হচ্ছে ফরেক্স রিজার্ভ, ফরেন রিজার্ভ নয়, ফরেক্স রিজার্ভ, ঠিক আছে। ফরেক্স রিজার্ভ হচ্ছে শর্ট ফর্ম অফ দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এটা হচ্ছে কালেকশন অফ ফরেন কারেন্সি, সো যেটা হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরের সঙ্গে রিলেটেড না। Which of the following term is not issued in the formation of monetary policy? So, which of the following term is not used in the formation of monetary policy? কোন টার্মটা ইউজ করা হয়নি যখন মনিটারি পলিসি তৈরি করা হয়েছিল? দেখো অ্যান্সার হয়ে যাবে ব্লু চিপ। দেখো ক্যাশ রিজার্ভ রেশিও তো আছে, সিআরআর, রেপো রেট আছে, ব্যাংক রেট আছে, বাট ব্লু চিপ কথাটা কিন্তু মনিটারি পলিসিতে উল্লেখ নেই। সো ব্লু চিপ ইজ নট কনসিডার্ড হোয়াইল ডিসাইডিং মনিটারি পলিসি, যখন তৈরি করা হচ্ছে মনিটারি পলিসি অফ দ্য কান্ট্রি। সো ব্লু চিপ ইজ কল্ড দ্য কোম্পানি হুইচ গিভস সেফ রিটার্নস টু ইনভেস্টার্স। ব্লু চিপস হচ্ছে একটা কোম্পানি যেটা হচ্ছে সেফ রিটার্নস দেয় ইনভেস্টার্সকে। ওকে, বিফোর ওপেনিং এ নিউ ব্রাঞ্চ অফ এ ব্যাঙ্ক, সো ব্যাঙ্কস আর রিকোয়ার্ডেড টু টেক ম্যান্ডেটরি পারমিশন অর লাইসেন্স ফ্রম হুম, কার কাছে নিতে হয়? কোস্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নিতে হবে কোনো ব্যাঙ্ক যদি খুলতে হয় তার পারমিশন। ওকে, the minimum interest rate of bank below which is not viable to lend is known as, যে মিনিমাম ইন্টারেস্ট রেট একটা ব্যাংকে মেনটেন করতেই হবে, তার নিচে যাওয়া যাবে না, মানে লোন দেওয়া যাবে না তার নিচে, সেটাকে কি বলা হয়েছে? তাকে বলা হচ্ছে বেস রেট। এই বেস রেটটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে, মিনিমাম লোন দেওয়ার সময় যে ইন্টারেস্ট রেট। সো ইন ইন্ডিয়া দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস আর কেপ্ট ইন দ্য কাস্টোডি অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং? দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস কে রিজার্ভ করে রাখে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ করে, আরবিআই। ইনভেস্টমেন্ট ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট রিস্ক ফ্রি অ্যাসেট অফ ব্যাঙ্ক অ্যাজ পার দ্য আরবিআই গাইডলাইন। ঠিক আছে, আরবিআই গাইডলাইন অনুযায়ী কোনটা হচ্ছে সব থেকে রিস্ক ফ্রি, মানে কোনো রিস্ক নেই এই অ্যাসেটটা, ঠিক আছে? সেটা কি হাউজিং লোনস দেওয়ার পরে যদি অ্যাসেট, দেখো হাউজিং লোনস দিলেও কিন্তু তোমাকে একটা রিস্ক থাকে, এটা শোধ হবে কি না, এনপিএ হয়ে যাবে কি না। ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও, লোন এগেনস্ট জুয়েলারিজ ক্ষেত্রেও রিস্ক থাকে, কিন্তু রিস্ক থাকে না হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ সিকিউরিটিস, অর্থাৎ গভর্নমেন্ট যে সিকিউরিটিস অ্যাপ্রুভ করে সেগুলোকে মার হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। সো এটা হচ্ছে মোস্ট রিস্ক ফ্রি অ্যাসেট। ওকে, দ্য আরবিআই ইস্যুস, কি ইস্যু করে? অল কারেন্সি নোটস। দেখো আগেই বলেছি যে আরবিআই ইস্যু করে হচ্ছে কারেন্সি নোটস এক্সেপ্ট 1 রুপি নোটস, সব রকম কারেন্সি কিন্তু আরবিআই ইস্যু করে, কিন্তু 1 রুপি নোট কিন্তু মিনিস্ট্রি অফ ফিনান্স, যেটা আগেই পড়লাম, ইস্যু করে। ওকে, ইফ ক্যাশ রিজার্ভস রেশিও ইজ লোয়ার্ড বাই আরবিআই, যদি ক্যাশ রিজার্ভ রেশিওকে কমিয়ে দেওয়া হয় আরবিআই দ্বারা, ইটস ইম্প্যাক্ট অন দ্য ক্রেডিট ক্রিয়েশন উইল বি টু, কী হবে?
ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, নো ইম্প্যাক্ট, ক্যান নট বি ডিটারমাইন্ড। সো ক্যাশ রিজার্ভ রেশিওকে আগেই পড়লাম যে ব্যাংকে যে টাকা রাখতে হবে, ঠিক আছে। সো ক্যাশ রিজার্ভ রেশিওকে যদি কম করে দেয়, ঠিক আছে, তাহলে কি হবে? ক্রেডিট ক্রিয়েশন মানে কি, মানুষ বেশি পরিমাণ, ব্যাংক বেশি পরিমাণে লোন দেবে আর মানুষ বেশি পরিমাণে টাকা নেবে। সো এখানে কী হয়, ক্রেডিট ক্রিয়েশন উইল বি ইনক্রিজ, তাহলে বাড়বে, অপশন এ। ব্যাংক রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ, ব্যাংক রেটটা কি, এ ব্যাংক লেন্ডস টু দ্য পাবলিক, ব্যাংক পাবলিককে যে হারে লোন দেয় সেটা, না লেন্ডস টু পাবলিক, আরবিআই পাবলিককে লোন দেয়, নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেন্ডস টু দ্য আদার কান্ট্রিজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আদারকে অন্য দেশকে লোন দেয়, নাকি আরবিআই লেন্ডস টু দ্য কমার্শিয়াল ব্যাংকস। তাহলে হচ্ছে আমরা জানি যে ব্যাংক রেট হচ্ছে সেই রেটটা যেটা হচ্ছে আমাদের আরবিআই, ঠিক আছে, অন্য আমাদের যে কমার্শিয়াল ব্যাংকস আছে তাদেরকে লোন দেয়, সেটাই হচ্ছে ব্যাংক রেট। So option D. What is the largest public sector bank in India? Largest public sector bank হচ্ছে SBI, State Bank of India. Which bank was earlier called the Imperial Bank of India? Imperial Bank আগে ইন্ডিয়াকে বলা হচ্ছে, অপশন বি SBI, State Bank of India কে বলা হতো Imperial Bank of India. What are the open market operation? ওপেন মার্কেট অপারেশন আগেই বললাম, যখন হচ্ছে ওই গভর্নমেন্ট সিকিউরিটিসকে কেনা বেচা হয় সেই সময়। সো অপশন কি আছে, অপশন সি হয়ে যাবে অ্যান্সার, সেলিং অফ গিল্ট এড সিকিউরিটিস বাই দ্য গভর্নমেন্ট। সো দ্যাটস ইজ কল্ড দ্য ওপেন মার্কেট অপারেশন, ঠিক আছে। তাহলে ওপেন মার্কেট অপারেশনটা কি, ওপেন মার্কেট অপারেশন রিফার্স টু দ্য সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, বাইং অর সেলিং শর্ট টার্ম যে ট্রেজারিস অফ দ্য আদার সিকিউরিটিস, ঠিক আছে। ওপেন মার্কেট হচ্ছে ইনফ্লুয়েন্স অফ মানি সাপ্লাই। সো আরবিআই কখন ইনফ্লেশন হচ্ছে কি ডিফ্লেশন হচ্ছে, কোন সময় আমাদের হচ্ছে বন্ড কিনতে হবে সিকিউরিটিস গভর্নমেন্ট থেকে, বা কোন সময় সেই বন্ড বেচতে হবে, এই যে মার্কেটটাকেই বলা হচ্ছে ওপেন মার্কেট, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট ইজ ডিটারমিন বাই, যে রেট অফ ইন্টারেস্ট মানে কত পার্সেন্ট রেট হবে, এটা কে ঠিক করে? এটা হচ্ছে দ্য রেট অফ রিটার্ন অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টেড, সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে, না লিকুইডিটি প্রিফারেন্স অ্যান্ড দ্য কমার্শিয়াল ব্যাংকস? অফকোর্স কমার্শিয়াল ব্যাংকসগুলো ঠিক করে যে রেট অফ ইন্টারেস্টেড কী হবে, ইন্টারেস্ট কী হবে, অপশন ডি। হুইচ ব্যাংক ইন ইন্ডিয়া পারফর্মস দ্য ডিউটিস অফ দ্য সেন্ট্রাল ব্যাংক? সেন্ট্রাল ব্যাংক কি আমাদের? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অফকোর্স সেন্ট্রাল ব্যাংক এটা আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি। ইন্ডিয়া হ্যাজ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ কমার্শিয়াল ব্যাংকস, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান সাচ ক্যাটাগরি? যে আমাদের যে কমার্শিয়াল ব্যাংকসের ক্যাটাগরি আছে, এই চারটের পাঁচটা যে দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা ওই ক্যাটাগরির মধ্যে পড়ে না? দেখো, ন্যাশনালাইজ ব্যাংক তো আছেই, ঠিক আছে, ন্যাশনালাইজ ব্যাংক আছে, কোঅপারেটিভ ব্যাংকস আছে, প্রাইভেট ব্যাংকস আছে, ফরেন ব্যাংকস আছে, কিন্তু কমোডিটি ব্যাংক কিন্তু আমাদের এই যে টাইপস আছে আমাদের কমার্শিয়াল ব্যাংকসের, তার মধ্যে এটা পড়ে না, ঠিক আছে। অপশন হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ই। কমোডিটি ব্যাংকটা কি? কমোডিটি ব্যাংক হচ্ছে টু প্রোভাইড ট্রেডিং কোম্পানিজ উইথ নেসেসারি ইনস্ট্রুমেন্টস টু বি অ্যাবেল টু ট্রেড অন দ্য কমোডিটি মার্কেট। দেখো, কমোডিটি মার্কেটে যে ট্রেডিং কোম্পানি যারা ট্রেড করে, বাণিজ্য করে, ঠিক আছে, সেই ট্রেড যারা করে সেই কোম্পানিজকে নেসেসারি সাপোর্ট দেওয়ার জন্যই এই যে কমোডিটি ব্যাংকগুলো তৈরি হয়, সেটা আমাদের এখানে আমাদের যে কমার্শিয়াল ব্যাংকসের মধ্যে এটা নেই। সো বিফোর ওপেনিং এ নিউ ব্রাঞ্চ অফ দ্য ব্যাংকস আর রিকোয়ার্ড টু টেক দ্য ম্যান্ডেটরি পারমিশন, এটা আগেও করানো হয়ে গেছে, ডিবিট হয়ে গেছে। যাই হোক, কোথা থেকে নিতে হবে এটা? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। ম্যানি এ টাইমস উই হিয়ার অ্যাবাউট এনপিএ ইন ব্যাঙ্কিং সেক্টর। তো এনপিএ কথা শোনো, কিন্তু এনপিএ মানে কি? এনপিএ হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, মানে হচ্ছে যদি ব্যাংক কাউকে লোন দেয়, ঠিক আছে, কোনো ইন্ডিভিজুয়ালকে লোন দিল, লোন দেওয়ার পর সেটা যদি পরিশোধ না করে, তাহলে সেটা কী হবে, অনেক দিন যদি পরিশোধ না হয়, সেটা আমরা তো কী বলি যে ওইটা হচ্ছে এনপিএ হয়ে গেছে। এনপিএ হচ্ছে সেটা আর পারফর্ম করছে না, মানে সেটার থেকে আর ব্যাংক কোনো প্রফিট হচ্ছে আর্ন করতে পারছে না। সো সেটা অ্যাসেটটা হয়ে যাবে নন পারফর্মিং অ্যাসেট, কোনো পারফর্ম করছে না। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া keeps on changing various ratio rates or frequently. Why this is done? The Reserve Bank of India যে চেঞ্জিং করে ভ্যারিয়াস রেটস ও রেশিও, যে রেশিও ও রেটস বারবার যে চেঞ্জ করে, হোয়াই দিস ইজ ডান, কেন এটা চেঞ্জ করা হয়? এগুলো বারবার চেঞ্জ করার কী দরকার? টু কিপ ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল, ইনফ্লেশনকে মানে কন্ট্রোলে রাখার জন্য, নাকি টু এনশিওর দ্যাট ইন্ডিয়ান রুপি ডাজ নট লুজ ইটস মার্কেট ভ্যালু, যে আমাদের যে ভারতীয় টাকা সেটা যেন মার্কেট ভ্যালুকে লুজ না করে, নাকি টু এনশিওর দ্যাট ব্যাংকস ডু নট আর্ন হিউজ প্রফিটস অ্যাট দ্য কস্ট অফ দ্য পাবলিক মানি, পাবলিক মানির ওপরে যেন আমাদের ব্যাংক এটা এনশিওর করতে যে সবথেকে বেশি হিউজ প্রফিট যেন না কামায়, ঠিক আছে,
এই সব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সব, মানে সবটাই ঠিক। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে চেঞ্জ করে বিভিন্ন যা সিআরআর এসআরআর এভরিথিং, যে রেশিও রেটসগুলো আছে সেগুলো কি ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য, আর আমাদের যে মানি যে রুপির ভ্যালু কম না হচ্ছে সেটা দেখার জন্য, আর যেন পাবলিক সেক্টর ব্যাংক যেন অতিরিক্ত প্রফিট না কামায় সেটা দেখার জন্য। দ্য ব্যাঙ্কিং সিস্টেম ইন ইন্ডিয়া হ্যাজ মেইনলি টু টাইপস অফ ক্রেডিট কন্ট্রোল সিস্টেম আছে, ঠিক আছে, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। সো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর নট কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলস। সো বলছে কোয়ান্টিটেটিভ আর বলছে কোয়ালিটেটিভের মধ্যে আছে, ঠিক আছে, সেই কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে এর মধ্যে কোনটা না সেটা বলতে বলেছে, ঠিক আছে। দেখো এক নম্বর হচ্ছে ব্যাঙ্ক রেট, তারপর সিআরআর, মার্জিন রিকোয়ারমেন্ট, অনলি ওয়ান, অনলি ওয়ান, অনলি টু, অনলি থ্রি অ্যান্ড বোথ, কোনটা হবে এখানে? সি হয়ে যাবে, অনলি থ্রি। ওকে, সো হচ্ছে মার্জিন রিকোয়ারমেন্ট এটা কিন্তু ওই যে কোয়ান্টিটিভ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে পড়ে না, এই টুলের মধ্যে পড়ে না। তাছাড়া ব্যাঙ্ক রেট, সিআরআর এগুলো বলতে কোয়ান্টিটেটিভ কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে পড়ে, বলছে ক্রেডিট কন্ট্রোলের টুলসের মধ্যে পড়ে। Banking sector comes under which of the following sectors? We know that it is banking sector, service sector. আমরা জানি হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, সার্ভিস সেক্টর, ঠিক আছে। সো সার্ভিস সেক্টরটা এর মধ্যে আরও যেগুলো পড়ে সেগুলো কি হোটেলস, বেসিক্যালি যে সেক্টরগুলো সার্ভিস দেয়, কেমন, যেগুলো ব্যাঙ্কস, ঠিক আছে, হোটেলস, এগুলো হচ্ছে রিয়েল এস্টেট, এডুকেশন, হেলথ, এগুলো কিন্তু সোশ্যাল হচ্ছে ওয়ার্ক, এগুলো হচ্ছে সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে। সো ব্যাঙ্ক হচ্ছে সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে। Why is responsible, who is responsible for the supply of the coin in India? Coin কে সাপ্লাই করার জন্য কে রেসপন্সিবল? মিনিস্ট্রি অফ ফিনান্স কয়েন সাপ্লাই করে। ওকে, এখানে দেখে নাও, ইন রেসপেক্ট কয়েন্স, বলছে কয়েন্সের জন্য কি রোল অফ হচ্ছে আরবিআই ইজ লিমিটেড, আরবিআই রোল হচ্ছে লিমিটেড থাকে টু ডিস্ট্রিবিউশন অফ কয়েন্স, মানে কয়েন ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে, যেটা হচ্ছে সাপ্লাই করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেসপন্সিবল ফর হচ্ছে ডিজাইনিং অ্যান্ড হচ্ছে মিন্টিং, যে কয়েন ছাপানো বা হচ্ছে কয়েন যেটা করার জন্য, ডিজাইন করার জন্য, সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখে এটা। ওকে, অ্যাজ পার দ্য কয়েন্স অ্যাক্ট 2011 সালের অ্যাক্ট অনুযায়ী, কয়েন্স অ্যাক্ট অনুযায়ী। NBFC stands for, what is the NBFC full form? NBFC stands for non-banking financial company. Okay, so non-banking financial company হয়ে যাবে answer. What is meant by KYC? দেখো বলে ব্যাংকে KYC করো, KYC করে আসো, না হলে কিছু হবে না। সো KYC মানে কি? KYC মানে হচ্ছে নো ইয়োর কাস্টমার, নো ইয়োর কাস্টমার, নো কাস্টমারকে জানো। সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকস ওয়ার্কস অ্যাট, যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকস কীভাবে কাজ করে, কোন লেভেলে কাজ করে? ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করে, আচ্ছা হলো ডিস্ট্রিক্ট লেভেল। সো সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক কি? প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি যে PACS আছে, ঠিক আছে, ভিলেজ লেভেলে কাজ করে। আর সেন্ট্রাল কোঅপারেটিভ যে ব্যাংক রয়েছে CCBS, এগুলো ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করে। আর স্টেট কোঅপারেটিভ ব্যাংক যেগুলো আছে স্টেট লেভেলে কাজ করে। ওকে, দ্য ব্যাংকস আর রিকর্ডেড টু মেনটেন এ সার্টেন রেশিও বিটুইন দেয়ার ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড টোটাল অ্যাসেটস, দিস ইজ কল হোয়াট? সো ব্যাংককে কী করতে হয়? মেনটেন করতে হয় একটা সার্টেন রেশিও, কাদের মধ্যে? বিটুইন দেয়ার ক্যাশ, কতটা ক্যাশ আছে, ইন হ্যান্ড কতটা ক্যাশ আছে, অ্যান্ড টোটাল অ্যাসেট কতগুলো সম্পত্তি, সেটাকে কি বলে? সেটা হচ্ছে CRR, ক্যাশ রিজার্ভ রেশিও, এটাকে যে মেনটেন করতে হয়, যে প্রথমেই বললাম CRR। In India, the first bank of limited liabilities managed by the Indians and founded in 1881, 1881 সালে কোন ব্যাংক তৈরি করা হয়েছিল, যেটা একদম পুরো ফার্স্ট ব্যাংক ছিল, বলছে যে লিমিটেড লাইবিলিটিস নিয়ে তৈরি হয়েছিল, যেটা ইন্ডিয়ানরা ম্যানেজ করেছিল ফার্স্ট, সেটা কোন ব্যাংক? সেটা হচ্ছে আওয়াধ কমার্শিয়াল ব্যাংক। আওয়াধ কমার্শিয়াল ব্যাংকের পরে যেটা হচ্ছে ফেল হয়ে যায় এই ব্যাংকটা, ঠিক আছে, যেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান লিমিটেড লাইবিলিটিস নিয়ে ইন্ডিয়ানরাই ম্যানেজ করেছিল। The National Housing Bank (NHB) was set up in India as a wholly owned subsidiary of which of the one? So National Housing Bank, ঠিক আছে, সেট আপ করা ছিল ইন ইন্ডিয়া, হোলি ওন্ড সাবসিডিয়ারি অফ হুইচ অফ দ্যাট? কী করবে এটা? এটা ন্যাশনাল হাউজিং ব্যাংকের অ্যান্সার কী হয়ে যাবে? RBI। সো ন্যাশনাল হাউজিং ব্যাংক ওয়াজ সেট আপ বা দ্য অ্যাক্ট অফ পার্লামেন্ট, 1987 সালের যে পার্লামেন্টে এটা তৈরি করা হয়েছিল। NHB ইজ অ্যান অ্যাপেক্স ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফর দ্য হাউজিং পারপাসে, লোন দেওয়ার পারপাসে, ঠিক আছে, এই হাউজিং ফিনান্সিয়াল ব্যাংকটা তৈরি করা হয়েছে, হাউজিং। ওকে, ন্যাশনাল হাউজিং ব্যাংকটা। In India, the interest rate on saving accounts
ইন অল ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাঙ্কস ইজ ফিক্সড বাই, কে ফিক্স করে? যে ইন্টারেস্ট রেটটা সেভিংস অ্যাকাউন্টের সেটা ফিক্স করা হচ্ছে নান অফ দ্য অ্যাভো, মানে হচ্ছে ইউনিয়ন মিনিস্টার ফিক্স করে না, ইউনিয়ন ফিনান্স কমিশনও ফিক্স করে না, ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনও ফিক্স করে না। তাহলে কে ফিক্স করে? সো ইট ইজ ফিক্সড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু ঠিক করে দেয়। অ্যাজ পার 2011 সাল, ইন 2011 সাল আরবিআই পারমিটেড দ্য কমার্শিয়াল ব্যাঙ্কস টু ফিক্স ইন্টারেস্ট রেটস অন সেভিংস অ্যাকাউন্ট ইন্ডিপেন্ডেন্টলি। আগে কী করতো? এটা রিজার্ভ ব্যাঙ্ক ঠিক করতো, কিন্তু 2011 সালে কী করা হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পারমিট করা দেয় অন্য কমার্শিয়াল ব্যাঙ্ক করে যে তাদের সেভিংস অ্যাকাউন্টে যে কী রেট হবে তাদের নিজেদের মতো তারা ইন্ডিভিজুয়ালি সেট করতে পারবে। Which amongst the following currencies is the costliest? কোনটা সবথেকে কারেন্সির সবথেকে দামি কারেন্সির মধ্যে আছে? ফ্রেঞ্চ ফ্রাঙ্ক, সুইস ফ্রাঙ্ক, ইউরো না পাউন্ড স্টার্লিং? সো পাউন্ড স্টার্লিংটা হচ্ছে সবথেকে বেশি কস্টলিয়েস্ট এর মধ্যে। পাউন্ড স্টার্লিংটা হচ্ছে কস্টলি, অ্যান্সার ডি। সো 1 পাউন্ড স্টার্লিং মানে কত? আমাদের ইন্ডিয়ান রুপি যদি হয় 1.47, 101 টাকা 87 পয়সা। ঠিক আছে, দেখো আর একটা আমার প্লে লিস্টে আর একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, এই যে ব্যাঙ্ক রিলেটেড, শুধু ওখানে ব্যাঙ্কিং অ্যান্ড মানি থেকে নেই ওই চ্যাপ্টার থেকে, বাট যে বেসিক ব্যাঙ্কিং অ্যান্ড যে বেসিক যে কোশ্চেনগুলো আসে ইকোনমিতে ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, সো এই ভিডিও দেখার পর ওটা যদি দেখে নাও তাহলে অনেক বেশি আরও যেগুলো আরও আসার মধ্যে যে কোশ্চেনগুলো কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। সো দেখো নেক্সট, ইনফ্লেশন ইজ কজড বাই, ইনফ্লেশন হয় যে মুদ্রাস্ফীতি হয় এর কারণ কি? ইনক্রিজ ইন সাপ্লাই অফ গুডস, ইনক্রিজ ইন ক্যাশ উইথ দ্য গভর্নমেন্ট, ডিক্রিজ ইন দ্য মানি সাপ্লাই আর ইনক্রিজ ইন মানি সাপ্লাই। যদি ইনফ্লেশন তখন বেশি হয়ে যায় বলে কি টাকার দাম কমে যায়, মানে টাকা সবার কাছে বেশি হয়ে যায়। যখন টাকা ইনক্রিজ হয়ে যায়, মানি সাপ্লাই যখন বেড়ে যায় তখনই আমাদের ইনফ্লেশন দেখা যায়। ওকে, মেনি টাইমস উই রিড ইন টার্মস ইসিবি ফিনান্সিয়াল নিউজ পেপার। ইসিবি মানে কি? ইসিবি মানে হচ্ছে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং, যেটা হচ্ছে বাইরের থেকে যে বড় করা হয় টাকা যখন নেয় আমাদের গভর্নমেন্ট, তখনই বলা হচ্ছে ইসিবি, এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং, বাইরে থেকে যে নেওয়া হয়। ঠিক আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং। ইয়ান ইজ দ্য কারেন্সি। ইয়ান কোন দেশের এটা কারেন্সি? অপশান এ চায়না। চায়নার কারেন্সি হচ্ছে ইয়ান। আর তাইওয়ানের কি? তাইওয়ানের হচ্ছে নিউ ডলার, তাইওয়ান নিউ ডলার। আর নর্থ কোরিয়ার কি? আর সাউথ কোরিয়ার কি? সো নর্থ কোরিয়ার হচ্ছে নর্থ কোরিয়ান ওন, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া হচ্ছে সাউথ কোরিয়ান ওন এর কারেন্সি। ডিউরিং পিরিয়ড অফ ইনফ্লেশন ট্যাক্স রেটস শুড, যখন ইনফ্লেশন ঘটবে সেই সময় ট্যাক্স রেট কী করা হবে? বাড়ানো হবে, কমানো হবে, রিমেইন কনস্ট্যান্ট আর ফ্লাকচুয়েট, মানে কি হয় অ্যাকচুয়ালি যখন হচ্ছে ইনফ্লেশন হয় তখন ট্যাক্স রেটটা কিন্তু বাড়াতে হবে, তাহলেই হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে। ঠিক আছে, মানে কি এখনই বললাম যে বাজারে যখন অনেক বেশি মানি সাপ্লাই হবে তখন ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি। আর এই মুদ্রাস্ফীতিকে তোমাকে যদি তোমার কন্ট্রোলে করতে হয় তাহলে কি ট্যাক্স রেট বাড়িয়ে দিতে হবে, তাহলে হচ্ছে মুদ্রাস্ফীতি কন্ট্রোলে আসবে। দ্য এক্সিস্টেন্স অফ দ্য প্যারালাল ইকোনমি অর ব্ল্যাক মানি, ঠিক আছে, এটা কী করে? মেক্স দ্য ইকোনমি মোর কম্পিটিটিভ, অনেক ইকোনমিকে অনেক বেশি কম্পিটিটিভ করে, নাকি মনিটারি পলিসিকে লেস এফেক্টিভ করে? সো যদি ব্ল্যাক মানি বেশি থাকে তাহলে কী হয়? আরবিআই যদি এই যে মনিটারি পলিসি নিয়ে আসে, ঠিক আছে, বিভিন্ন যে রেটস অ্যান্ড এগুলো ঠিক করে, ইনফ্লেশনকে কন্ট্রোল করার চেষ্টা করে, এগুলো কিন্তু অত বেশি এফেক্টিভ হবে না যদি আমাদের ব্ল্যাক মানি বেশি থাকে। ওকে, সো অ্যান্সার বি, মেক্স মনিটারি পলিসি লেস এফেক্টিভ করে। Many times we read a term in financial newspaper GDR. What is the full form of the GDR? So GDR means হচ্ছে Global Depository Receipts. Global Repository Receipts, GDR. Okay, so Global Depository Receipts কি? Is a bank certificate issued in more than one country for shares in a foreign company. Okay. The stock market index of London stock market is referred as, যে স্টক মার্কেট যে ইন্ডেক্সটা হয় অফ লন্ডন স্টক মার্কেট সেটা কি বলা হয়? অপশান সি ফুটসিক বলা হয়েছে। ফুটসিক কি? ইজ অ্যান ইন্ডেক্স দ্যাট ট্র্যাকস দ্য 100 লার্জেস্ট পাবলিক কোম্পানিজ। 100টা কোম্পানি ওখানে আছে, বসে আছে তোমার এনলিস্ট আছে, যে ট্র্যাক করে বাই দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন দ্যাট ট্রেড অন দ্য লন্ডন স্টক এক্সচেঞ্জ। লন্ডন স্টক এক্সচেঞ্জ এটা হচ্ছে এনলিস্ট আছে। ওকে,
Many times we read the newspapers PPP, very important. What is the full form of the PPP? Purchasing power parity, আমাদের ক্রয় করার ক্ষমতা, সেটা পারচেজিং পাওয়ার প্যারিটি বলা হচ্ছে পিপিপি। আচ্ছা, when was the decimal coins, ন্যায় পয়সা কখন ইন্ট্রোডিউস করা হয়েছিল আমাদের ইন্ডিয়াতে? সেটা হয়ে যাবে অপশন সি 1957, 1957 সালে ন্যায় পয়সা বা ডেসিমাল কয়েনকে আমরা ইন্ট্রোডিউস করে। ইন ইন্ডিয়া কারেন্সি নোটস ইস্যুস সিস্টেম ইজ বেসড অন, ইন্ডিয়াতে যে কারেন্সি নোট ইস্যু করে, হ্যাঁ, কার উপর ভিত্তি করে? হচ্ছে মিনিমাম রিজার্ভ সিস্টেমের উপর ভিত্তি করা হচ্ছে আমাদের কারেন্সি নোট ইস্যু করে, মিনিমাম রিজার্ভ সিস্টেম। ওয়ার্ড বুল অ্যান্ড বিগ, দেখতে পাবো না বুল, কোথায় দেখে বুল বিগ, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্রাঞ্চ অফ কমার্শিয়াল অ্যাক্টিভিটি, কিসের সঙ্গে রিলেটেড দেখতে পাচ্ছ? এটা শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটে দেখতে পারো বুল অ্যান্ড এগুলো দেখা যায়, বুলের সিম্বল দেখতে পাই শেয়ার মার্কেটে। এফডিআই রিফার্স, এফডিআই মানে কি? এফডিআই হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বলেন আমাদের বা হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন কোম্পানিতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসছে, তার মানে কি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইজ এ কোম্পানি টেক্স কন্ট্রোলিং ওনারশিপ ইন আ বিজনেস এন্টিটি অ্যানাদার কান্ট্রি। যদি বাইরের থেকে, যেমন আমাদের রিলায়েন্স কোম্পানিতে বাইরে থেকে বিভিন্ন গুগল বা অন্যান্য যে কোম্পানিগুলো ইনভেস্ট করেছে, তারা কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলবো আমরা সেটাতে। বাইরের কোনো কোম্পানি যদি আমাদের অন্য একটা দেশের কোম্পানির উপরে রেগুলেশন বা অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে যায়, তখনই বলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। হোয়াট ইজ কল মানি? হোয়াট ইজ কল মানি? কল মানি কি? ওকে, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যায় মানি বড়, যেটা হচ্ছে বড় করা হয়, যেটা ধার নেওয়া হয় ফর আ ডে আর ওভার নাইট, একদম সঙ্গে সঙ্গে ধার দেওয়া হবে। যখন সে যে ধার দেবে, সে বড় আর যে ধার দেবে, ঠিক আছে, লেন্ডার, সরি, যে কল মানি হচ্ছে এমন একটা শর্ট টার্ম একটা ইন্টারেস্ট রেটে যে একটা মানি কোনো যদি ধার নাও, এবং যখন সে চাইবে যে ধার দেবে, তাকে সঙ্গে সঙ্গে ফেরত দিতে হবে, ঠিক আছে, ইমিডিয়েট ফেরত দিতে হবে। So which is the first Indian company to be listed on NASDAQ? NASDAQ মানে কি আগে দেখে নাও। NASDAQ হচ্ছে স্টক মার্কেট অফ আমেরিকান স্টক এক্সচেঞ্জ, ওকে, বেসড ইন নিউ ইয়র্ক সিটিতে যে স্টক মার্কেট আমেরিকান স্টক এক্সচেঞ্জ বেসড উপর ডিপেন্ড করে যেটা হয় সেটা হচ্ছে NASDAQ স্টক মার্কেট, ওকে। সো এই ফার্স্ট কোম্পানি কে ছিল? সেটা হচ্ছে ইনফোসিস ফার্স্ট ওখানে এনলিস্ট হয়েছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রেগুলেটর অফ দ্য ক্রেডিট রেটিং এজেন্সিস ইন্ডিয়া? ক্রেডিট রেটিং এজেন্সিকে রেগুলেট করার জন্য ইন্ডিয়াতে কোন এজেন্সি আছে? এসএফবিআইকে রেগুলেট করে, ওকে। ট্রেজারি বিল আর সোল্ড ইন ইন্ডিয়া বাই, ট্রেজারি বিল সোল্ড করা হয় ইন্ডিয়াতে, কে সেল করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। দ্য হেডকোয়ার্টার আরবিআই কোথায় আছে? এটা আগেও এই কোশ্চেনটা হয়ে গেছে, সেটা হচ্ছে মুম্বাইতে। আর রিস্ক ইন সেন্সেক্স, রাইস ইন সেন্সেক্স বলে না, সে শেয়ার মার্কেট দেখতে পারো যে সেন্সেক্স রাইজ করেছে, বাড়ছে, তার মানে কি? ওভারঅল একটা অ্যান্সার হবে সি, যে ওভারঅল রাইজ হচ্ছে প্রাইস অফ শেয়ার্স, মানে বিভিন্ন শেয়ার যে ওভারঅল বেড়ে যায় যদি গ্রুপ অফ কোম্পানিজ, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজকে যে রেজিস্টার করা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। সো বম্বে স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করা যেসব কোম্পানি যদি ওভারঅল শেয়ার, সবার শেয়ার যদি বেড়ে যায়, তখনই আমরা বলবো যে রাইস ইন সেন্সেক্স। গিল এডস মার্কেট মিনস, এটা তো মার্কেট গভর্নমেন্ট সিকিউরিটিস, এটা হয়ে গেছে। সো কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। In India, taxes on transactions in stock exchange and future markets are. So ইন্ডিয়াতে যে ট্যাক্সেস, যে ট্রানজ্যাকশনের উপর, যে স্টক এক্সচেঞ্জের যে ট্রানজ্যাকশন হয়, ঠিক আছে, সেই ট্রানজ্যাকশনের উপর লেভি করে কে ট্যাক্স? সে ইউনিয়ন গভর্নমেন্ট। কে করে? ইউনিয়ন গভর্নমেন্ট করে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য প্লাস্টিক মানি? প্লাস্টিক মানি এর মধ্যে কোনটা? ডিমান্ড ড্রাফট না ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড, কোনটা? সো ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানি বলি আমরা, এবং ডেবিট কার্ডকেও প্লাস্টিক মানি বলা হয়। সো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বোথ 2 আর 3। সো মেনি টাইমস উই সি এ টার্ম ইন দ্য নিউজ পেপার্স, আইপিও, দেখতে পারো বিভিন্ন বলবো কোনো কোম্পানি আইপিও লঞ্চ করেছে। আইপিও মানেটা কি? ইনিশিয়াল পাবলিক অফারিং, ঠিক আছে, ইনিশিয়াল পাবলিক অফারিং বা অফারকে বলা হচ্ছে যে তোমার হচ্ছে আইপিও, মানে একটা কোনো কোম্পানি যদি, প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি পাবলিকে তার শেয়ার বেচার জন্য প্রথম আছে যদি আইপিও লঞ্চ করে, মানে কি নিজের শেয়ার বেচতে চায় পাবলিকের কাছ থেকে, এবং পাবলিকের কাছ থেকে টাকা নিতে চায়, ঠিক আছে, কোম্পানিকে বড় করার জন্য ইনভেস্টমেন্ট পেতে, তখন আইপিও লঞ্চ করে, তাকেই বলা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, ঠিক আছে। ফেডারেল রিজার্ভস ইন দ্য ফিনান্সিয়াল অর্গানাইজেশন অফ, ঠিক আছে, ফেডারেল রিজার্ভস কে করে? ফেডারেল রিজার্ভস
ইজ এ ফিনান্সিয়াল অর্গানাইজেশন কোথাকার? এটা হচ্ছে ইউএসএ, ব্রিটেনে, ফ্রান্স, জাপান না জার্মানি? ইউএসএ। Which of the following organization is known as the market regulator in India? Market regulator of India, সেবি। সেবি হচ্ছে মার্কেট রেগুলেটর বলা হচ্ছে, ঠিক আছে, সেবি। সেবি কি? সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ওকে, এটা এস্টাবলিশ হয়েছিল 12 এপ্রিল 1992 সালে, অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992 সাল, এই অ্যাক্টের অনুযায়ী। BSE, Bombay Stock Exchange Sensex is an index to measure ups and downs in the share market. The number of the companies covered under the index are, কত কোম্পানি এখানে কভার করা থাকে? মোস্টলি 30 companies. ইনসাইড ট্রেডিং ইজ রিলেটেড, ইনসাইড ট্রেডিংটা কোথায় হয়? শেয়ার মার্কেটে হয় এটা। ওকে, অপশন এ। দ্য বেসিস অফ দ্য ডিটারমাইনিং ডিআরএস অ্যালাউন্সেস, ওকে, ডিএ, টু দ্য গভর্নমেন্ট এমপ্লয়েজ ইন ইন্ডিয়া, কোন বেসিসে ডিটারমাইন করা হয়, মানে ঠিক করা হয় যে ডিএটা কতটা দেওয়া হবে গভর্নমেন্ট এমপ্লয়েজদের? ঠিক আছে, সরকারি চাকরিজীবীদের ডিএ কত পার্সেন্ট দেবে, এটা কীভাবে ঠিক করবে? সেটা ঠিক করা হয় যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই দেখে ঠিক করা হয়। ওকে, সে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কি? সিপিআই হচ্ছে যে চেঞ্জেস হয়, ঠিক আছে, ওভার দ্য টাইম, মানে বিভিন্ন টাইম বিভিন্ন চেঞ্জ হয়, জেনারেল লেভেলস, যে গুডস অ্যান্ড সার্ভিসেস দ্যাট আর রেফারেন্স পপুলেশন রিকোয়ার্স ইউজেস পেস ফর দ্য কনজামশনের উপরে ডিপেন্ড করে যে সিপিআইটা বারবার চেঞ্জ হয়, ওঠানামা করে, তার উপরে ভিত্তি করেই কোম্পানিদের বলছে যে গভর্নমেন্ট এমপ্লয়েজদের ডিএ ঠিক করা হয়। ওকে, সো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেল, প্রথম থেকে অনেক বেশি ইনফরমেটিভ ছিল ভিডিওটা, ঠিক আছে, এবং যদি যারা নতুন এসছো প্লিজ, আমি যেহেতু এত কষ্ট করে তোমাদের জন্য এনেছি ভিডিওটা, আমি এটা অনেক রিসার্চ করে এনেছি যে সবগুলো যেটা প্রিভিয়াস ইয়ার থাকে এবং অনেক বেশি হেল্পফুল হয়। সো তোমরা একটা কাজ করতে পারো, আমার লাইক দিয়ে একটা উৎসাহ বাড়াতে পারো, তাহলে নেক্সট টাইমে আরও বেশি ভিডিও আনতে পারি। ওকে, দ্য মোস্ট পপুলার মেজার্স অফ ইনফ্লেশন ইন ইন্ডিয়া, তো কোন মেজারটা মোস্ট পপুলার মেজার ইনফ্লেশনের ক্ষেত্রে, মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কোনটা বেশি যে মেজার করা হয়? সেটা হচ্ছে অপশন বি, হোলসেল প্রাইস ইন্ডেক্স, ডাব্লিউপিআই। ওকে, ডাব্লিউপিআইকে মেজার করা হয়। ডাব্লিউপিআইটা কি? হোলসেল প্রাইস ইন্ডেক্স হচ্ছে অ্যান ইন্ডেক্স দ্যাট মেজার্স অ্যান্ড ট্র্যাকস দ্য চেঞ্জেস অফ দ্য প্রাইস অফ গুডস, কীভাবে চেঞ্জ হচ্ছে, অ্যান্ড বিভিন্ন যে মালপত্র, ঠিক আছে, তার প্রাইস কীভাবে চেঞ্জ হচ্ছে ইন দ্য স্টেজেস বিফোর দ্য রিটেল লেভেল, মানে হচ্ছে রিটেল লেভেল আসার আগেই যে যারা ম্যানুফ্যাকচার করে, হোলসেলার, তাদের কাছে কীভাবে প্রাইসের যে বিভিন্ন গুডসের প্রাইস চেঞ্জ হচ্ছে তার উপরে যে ইন্ডেক্স তৈরি হয় তাকে বলা হচ্ছে ডাব্লিউপিআই। ওকে, হোলসেল প্রাইস ইন্ডেক্স। ডেভলিউশন অফ রুপিস ইন ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন দ্য ইয়ার, যে ডেভলিউশন করা হয়েছিল, মুদ্রার দাম যে ডিভ্যালু করা হয়েছিল, ঠিক আছে, এর পেছনে যে কত সালে করা হয় ডিভ্যালুয়েশন হয় 1949 সালে। ডিভ্যালুয়েশন রুপিস মিনস ডেলিভার্ড হচ্ছে ডাউনওয়ার্ড অ্যাডভান্সমেন্ট। দেখো, এটা বিভিন্ন ক্ষেত্রে যখন ডিভ্যালু করা হয়েছিল তখন মানে কি টাকার দামটা অন্য কোনো দেশের কারেন্সির যে ভ্যালুটা অন্য কারেন্সি থেকে কম করে দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভ নেয়, বিকজ তারা সেই সময় উপলব্ধি করে যে এক্সপোর্ট আর ইম্পোর্টকে বাড়ানোর জন্য, যেন অনেকে বেশি আমাদের এখানে কম দামে পেলে তার কি আমাদের এখানে বেশি এক্সপোর্ট করতে পারবে আমরা মাল, সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মেজারমেন্টকে মাথায় রেখে এই ডিভ্যালু করে রুপি। ওকে, সো এই ছিল 84 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি সবাই ভালো লেগেছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ।